2 নভেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিনের চ্যারিটি জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিচারহীনতার হতাশা থেকে ছেলে হত্যার বিচার চাইনি বললেন দীপনের বাবা। হাসপাতালে চিকিৎসাধীন 3 লেখক প্রকাশক আশঙ্কামুক্ত। লেখক প্রকাশক হত্যায় বিএনপি নেত্রীকে দায়ী করলেন প্রধানমন্ত্রী। দেশে অরাজকতা চালাচ্ছেন শেখ হাসিনা, লন্ডনে খালেদা জিয়ার অভিযোগ। থানা নিরাপত্তা চেয়েও শেষ রক্ষা হয়নি প্রকাশক টুটুলের। নতুন করে প্রশ্নের মুখে পুলিশের দক্ষতা ও আন্তরিকতা। ব্লগার হত্যার বিচার না হওয়ার হতাশা থেকে ছেলে হত্যার বিচার চাননি বলে জানিয়েছেন সন্ত্রাসী হামলায় নিহত দীপনের বাবা প্রফেসর আবুল কাশেম ফজলুল হক। তবে বিচার ব্যবস্থার উপর পুরোপুরি আস্থা আছে বলেও জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এই শিক্ষাবিদ। এদিকে হত্যার 2 দিন পর শাহবাগ থানায় মামলা করেছেন দীপনের স্ত্রী রাজিয়া রহমান। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। লালমাটিয়া সন্ত্রাসী হামলায় আহত 3 লেখক প্রকাশক আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। 3 জনের মধ্যে তারেক রহিমের অবস্থা সবচেয়ে খারাপ বলে জানিয়েছেন তারা। আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন বিপদগামী ও ধর্মান্ধদের প্রশাসন কঠোর ও নির্দয়ভাবে দমন করবে। অতীতের মতো আমার বিশ্বাস আছে যে ঐতির মতো যে কোনো হত্যাকাণ্ডের যারা হত্যাকারী বা নেপথ্যকারী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আইনে সমর্থ করা হয়েছে। এক্ষেত্রেও দেখবেন আপনারা খুব দ্রুতই এই সমস্ত হত্যাকারী বা পৃষ্ঠপোষকদেরকে আইনে সমর্থ করা হবে। যদি পুলিশ বিভাগ আমাকে অনুরোধ করেন তাহলে আমি মামলা করব, তবে মামলার উপর আমার ভরসা কম। এই কথাগুলোই আমি বলেছিলাম, হয়তো আরেকটু সংক্ষিপ্তভাবে। গত 4-5 বছর ধরে অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কোনোটারই চার্জশিট তৈরি হয় না। এদিকে নিরাপত্তা জোরদার করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রকাশকেরা। প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও 3 লেখক প্রকাশকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীতে এক মানববন্ধনের দাবি জানান তারা। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির এই কর্মসূচিতে অংশ নেন বই ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সদস্যরা কালো ব্যাজ ধারণের পাশাপাশি আজ বেলা 2টা পর্যন্ত বন্ধ রেখেছে সংগঠনটির সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো। দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা জোরদার করতে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিচ্ছে তারা। জ্ঞান ও মেধা বিকাশের এই পেশায় যারা নিয়োজিত আছেন তাদের নিরাপত্তা দাবি করছে এবং যাকে হত্যা করা হয়েছে, যাদেরকে আহত করা হয়েছে, তাদের এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছে। আমরা মনে করব সরকারের এটা একেবারে চরমতম কর্তব্য যে অবিলম্বে এই দুষ্কৃতিকারী, এই জঘন্য বর্বর গোষ্ঠীকে অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মুক্ত চিন্তার অনুসারীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে প্রতিঘাত করার আহ্বান জানিয়েছেন ছাত্র শিক্ষকেরা। একের পর এক ব্লগার ও প্রকাশক হত্যার ঘটনা ঘটলেও খুনিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা। বলছেন নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। প্রকাশক দীপন হত্যা ও 3 জনের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলা হয়। 2013 থেকে 2015 অক্টোবর 2.5 বছরে উগ্রপন্থীদের হাতে খুন হয়েছেন 7 জন। নিহত ব্লগার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তালিকায় এবার যোগ হলো প্রকাশক। এবছর বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও প্রকাশক দীপন সহ হত্যা করা হয়েছে 5 জনকে। অথচ এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ যখন রাষ্ট্রপতিকারে আসে না, সরকার আসে না, রাজনীতিবিদরা আসেন না, তখন জনগণকে প্রতিরোধে এগিয়ে যেতে হয়। এই অবস্থায় আমাদের তরুণদের, আমাদের ছাত্রছাত্রীদের সেই আহ্বানটি করব, তোমরা নিজেরা প্রস্তুত হও, সংগঠিত হও, দলবদ্ধ হও, ছোট ছোট গ্রুপে তোমরা নিজেদের সংগঠিত করো, ওদের চিহ্নিত করো এবং প্রত্যাঘাত করো। বিক্ষুব্ধ শিক্ষক, ছাত্র ও সুধীজনদের অভিযোগ, ক্ষমতাসীন দলের কিছু নেতা ও মন্ত্রীর অর্বাচীনের মতো মন্তব্য খুনিদের উৎসাহ দিচ্ছে। সরকারেরও বিকার নেই। সরকারকে সমর্থন করেছে একটি কারণে, যে তারা অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলবে, তারা মৌল জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, তারা মুক্ত চিন্তাকে আশ্রয় দেবে। তারা যদি সেটা না করে তাহলে আমাদের অবশ্যই ভাবতে হবে যে আমাদের বিকল্প পন্থা কি। দীপন হত্যার প্রতিবাদে বেলা 11টা থেকে 2টা পর্যন্ত সারা দেশে বইয়ের দোকান বন্ধ রাখে প্রকাশক ও বিক্রেতারা। কালো কাপড়ে মুড়ে দেয়া হয় আজিজ মার্কেট, ধারণ করা হয় কালো ব্যাজ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়ে প্রকাশক ও বিক্রেতারা। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেখক, প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক আছেন আমাদের সঙ্গে। জনাব মফিদুল হক, আপনাকে জানতে চাইবো যে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে অনেকদিন থেকে আলোচনা হচ্ছে, বই প্রকাশের স্বাধীনতা এখন কোন পর্যায়ে আছে? প্রকাশকের বাড়তি নিরাপত্তা দাবি করতে হচ্ছে কেন? তার পাশাপাশি যদি আমি এই প্রশ্নটিও করি, যে বই দুটি প্রকাশের অভিযোগে বা যে বইগুলি প্রকাশের অভিযোগে প্রকাশক দীপনের উপর এবং প্রকাশক টুটুলের উপর হামলা হলো, সেই বইগুলো আপনার কাছে প্রকাশের জন্য আসলে আপনি প্রকাশ করতেন কিনা বা ভবিষ্যতে করবেন কিনা? দেখুন, প্রশ্নটি একটু বড়ভাবেই দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের যদি বলি মননের চর্চা, বুদ্ধিবৃত্তির চর্চা, মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞানের সাধনা, সংস্কৃতি সাধনা, এর একটা আধার হয়ে ওঠে বই, পাণ্ডুলিপি। এবং গোগলের একটা কথা আছে যে ম্যানুস্ক্রিপ্ট নেভার বার্ন, যে পাণ্ডুলিপি পুড়িয়ে ফেললেও সেটা শেষ হয়ে যায় না। আর বই হচ্ছে সেই রকম একটি উপাদান। এবং আমরা প্রকাশকরা এক একজন প্রকাশকের এক এক রকম দৃষ্টিভঙ্গি, এক একভাবে কাজ করছে এবং নানা রকমভাবে সম্মিলিতভাবে যেই কাজটা হচ্ছে, যে এই জাতির মননের একটা প্রতিফলন প্রকাশকরা ঘটাবার চেষ্টা করছে। সেখানে যেটা ঘটে এবং আমাদের কাছে যেটা খুব দুঃখজনক মনে হয়েছে, আমি যদি গত এক দশকের প্রকাশনার ক্ষেত্রটা দেখি, আমি দেখব যে অনেক তরুণ এসে প্রকাশনায় যুক্ত হয়েছে এবং তারা অন্য অনেক রকম প্রলোভন বা অন্য অনেক রকম পেশায় তারা যুক্ত হতে পারতেন, সেটা বাদ দিয়ে প্রকাশনায় এসছে এবং তারা এই প্রকাশনার ক্ষেত্রটাকে প্রসারিত করে তুলছে। বহু রকম পাণ্ডুলিপি প্রকাশ করছে, বহু রকম বিষয়কে তারা বরণ করছেন। এটাই হচ্ছে মূল বিষয়। আর সেখানে মত প্রকাশের স্বাধীনতা, সেটা যদি আমি মান্য করি, তাহলে পাণ্ডুলিপি এবং পাণ্ডুলিপি প্রকাশ এটাকে ধরতে হবে একটা একেবারেই মৌলিক অধিকার। আর যদি কোনো পাণ্ডুলিপির কোনো ক্ষেত্রে মনে হয় যে এটা কোনো অপরের প্রতি ঘৃণা সঞ্চার করছে, অপরের অনুভূতিকে আঘাত করছে, সেটার জন্য প্রচলিত আইন আছে। আবার অনেক রকম ক্ষেত্রে পাণ্ডুলিপি পরস্পরের বিবাদও করতে পারে, যুক্তি তর্ক, পাল্টা যুক্তি, সেটা ঘটতে পারে। কিন্তু সহিংসতা, নৃশংসতা, এমন নৃশংসভাবে তরুণ প্রকাশককে তার কর্মস্থলে হত্যা করা, প্রকাশকের দপ্তরে গিয়ে তাকে আহত করা, লেখকদের আহত করা, এবং যে লেখকদের উপর যে আঘাতের ধারাবাহিকতা, সেটার যে এখন উপচে পড়ছে প্রকাশকদের উপরে, এটা কিন্তু লেখক প্রকাশকের বিষয় না, এটা গোটা জাতির মননশীলতার উপর আঘাত। এবং আমি বলবো যে বাংলা প্রকাশনার ভবিষ্যৎ যারা বহন করছেন তাদেরকে তছনছ করে দেওয়া। তো এই আঘাতকে আমি সেভাবেই দেখি। কোন পাণ্ডুলিপি কে প্রকাশ করবে, এটা প্রকাশকের স্বাধীনতা, লেখকের স্বাধীনতা। তবে আমি অবশ্যই যে কোনো মৌলিক চিন্তা সম্পন্ন পাণ্ডুলিপি আমরা মনে করি যে কোনো প্রকাশক সেটা অবশ্যই বরণ করবে এবং প্রকাশে অগ্রসর হবে। যারা মফিদুল হক, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই হামলার পরও আসলে প্রকাশকরা ভয় পেয়ে বা প্রকাশকরা কোনো রকম অন্য চিন্তা করে কোনো মানে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে কোনো পাণ্ডুলিপি ফিরিয়ে দিবে না। পাণ্ডুলিপি প্রকাশের স্বাধীনতা যেমন আছে, প্রকাশকের লেখকেরও স্বাধীনতা আছে কোনো প্রকাশনা বেছে নেওয়ার ক্ষেত্রে, কিন্তু এই ঘটনাটা তাদের মধ্যে আর কোনো তাদের মধ্যে প্রভাব বিস্তার করবে না। যে দুইজন প্রকাশককে, জি সেটা বলছি না। হ্যাঁ, জি, আমি যেটা বলতে চাচ্ছি যে এখন এই যে আপনি যে কথাটা বললেন, এই কথাটা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের একটা বড় কর্তব্য আছে, সরকারের, যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে তাদের স্বরূপ উদ্ঘাটন করা এবং ধর্মের নামে বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা, এই জিনিসগুলো একের পর এক তারা ঘটিয়ে চলছে এবং তারা পার পেয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই আমরা বরদাস্ত করতে পারি না। এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, তাদের একটা বিশাল দায়িত্ব। আরেকটি হচ্ছে যে আপনি দেখবেন যে যখন এই আঘাতগুলো আসে তখন কিন্তু সমাজে একটা সংকোচন ঘটে যায়, যেটা এই আঘাত যারা করছে তারা যেটা অর্জন করতে চাইছে। এবং বিদেশেও এটা ঘটে, দেখবেন যে সেলফ সেন্সরশিপ একটা আরোপিত হয়ে যায়, সেটা লেখকের উপরেও ঘটে, প্রকাশকের উপরেও ঘটে। এবং তার ফলে কি হবে, যে আমি গোটা জাতি যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করলো, শামসুর রহমান যে লিখেছিলেন যেমন ইচ্ছা লেখার আমার কবিতার খাতা, তো সেই খাতাটা তো আমি তাহলে হারিয়ে ফেলছি, বা সেই খাতার পৃষ্ঠাগুলো আমি আটকা পড়ে যাচ্ছে। তো সেই জায়গাটার যদি আমাকে রক্ষা করতে হয়, সুরক্ষা করতে হয়, সরকারের কর্তব্য এবং একটা জাতীয় প্রতিরোধ আমাকে অবশ্যই করতে হবে। যে ধর্মের নামে ধর্মের এত অবমাননা,
যে কোনো ধর্মপ্রাণ মানুষও এটা মানবে না, এবং ধর্মভীরু মানুষ, ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে একেবারে যুক্তিবাদী মানুষ বলি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মানুষ বলি, সকলের একটা মহামিলন এখানে ঘটতে হবে যে আমরা এই বর্বরতা আমরা আমাদের দেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে আমরা ঘটতে দিতে পারি না। তো সেই জায়গাটা কিন্তু খুব প্রয়োজন, এবং সেটা ঘটলেই যে সুরক্ষার কথা বলা হয় বা যে এই যে সংকোচন যেটা ঘটার একটা ভীতি তারা সঞ্চার করছে, এই ভীতির যেন আমরা শিকার না হই। আমরা বলতে কিন্তু আমি কেবল লেখক প্রকাশক বলছি না, সবাইকে। গোটা জাতি কিন্তু এই ভীতির শিকার হয়ে যাবে। ফলে এইখানে জাতীয় প্রতিরোধটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। জনাব মফিজুল হক, আপনি এখানে সরকারের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা বা সরকারের ঘাটতির জায়গাটা কোনটা দেখেন বা দেখেন কিনা? আমি তো শুরুতেই বলছি তো যে একের পর এক তারা কিন্তু ঘটনাটা ঘটিয়ে যাচ্ছে। আপনি যদি মানে প্যাটার্ন অফ কিলিংটা দেখেন, যে বেশিরভাগ ক্ষেত্রে তরুণরা কিন্তু এই হত্যার শিকার হচ্ছে। তো এই প্যাটার্নটা তো দেখাচ্ছে যে একটা চক্র এখানে তৈরি হয়েছে। এই চক্রের যে কাজগুলো সেগুলো ক্রিমিনাল অ্যাক্ট। ফলে সেই ক্রিমিনাল অ্যাক্টকে কিন্তু পুলিশি ব্যবস্থা দিয়ে, তার সার্ভেলিয়েন্স তদন্ত দিয়ে অবশ্যই উদ্ঘাটন করতে হবে। এবং সেখানে ব্যর্থতাটা আমি বলি যে একটা চরমতম ব্যর্থতা রূপান্তরিত হচ্ছে। এই ব্যর্থতা যদি আগে নিরসন হতো তাহলে আবার এতগুলো তরুণকে জীবন দিতে হতো না। তো সেটা একটা দিক। আরেকটা হচ্ছে, দেখুন এটা এখন পৃথিবীর সব দেশেই একটা এখন কথা উঠছে যে হেট স্পিচ এটা কখনো অ্যালাউ করা যায় না। যে অপরের বিরুদ্ধে ঘৃণা উদ্রেককারী যে প্রচারণা, এটা কিন্তু আমাদের সমাজে আমরা একটা মান্য করে যাচ্ছি। সেটা ধর্মের নামেই বেশি ঘটছে। কিন্তু এই ঘৃণা প্রচার করা, অপরকে চিহ্নিত করা, অপরকে ধর্মের শত্রু বলা, ধর্ম প্রচারকের শত্রু বলা, এটা কোনো দেশেই এটা এখন মান্য করে না। এবং হেট স্পিচটা যে ভয়ঙ্কর নিষ্ঠুরতা ঘটায়, এটা একেবারে চরমে গিয়ে জেনোসাইডের কারণ হয়ে ওঠে, আর এটা সমাজে এই ধরনের আঘাতকে তৈরি করে। ফলে আমাদের একটা আদর্শগত একটা জায়গা আছে যেখানেও সরকারের ভূমিকা পালন করতে হবে। আরেকটা হচ্ছে বাস্তব ক্রিমিনাল অ্যাক্ট এবং অ্যাক্ট অফ ক্রিমিনালিটি যেটা ঘটে সেটাকে বাস্তবভাবে মোকাবেলা করতে হবে। সেখানে পুলিশের এখন অনেক রকম দক্ষতা, ক্ষমতা প্রযুক্তিগতভাবে তারা অর্জন করেছে। কিন্তু আমি এটা কিছুতেই এটা বুঝে উঠতে পারি না যে একটা সংগঠিত চক্র, এটা তো তিনজন ব্যক্তি ঢুকে ঘটনাটা ঘটালো তা না। এই তিনজনের সঙ্গে প্রশিক্ষণের বিষয় আছে। একটা ধারালো অস্ত্র দিয়ে একটা মানুষকে হত্যা করতে হলে কোথায় আঘাত করতে হবে সেটা তারা প্রশিক্ষণ নিয়েছে, প্র্যাকটিস করেছে। তার সঙ্গে আরো অনেক মানুষ আছে যারা তাদেরকে একটা কভার দিয়েছে। আর তার সঙ্গে তারা প্রশাসনের ভেতরেও তারা নিশ্চয়ই তারা যোগাযোগ তৈরির চেষ্টা করে যে তারা যেন এই সমস্ত কাজটাকে একটা প্রশ্রয় আশ্রয়ের মধ্যে দিয়ে করতে পারে। ফলে এই জায়গার ব্যর্থতাটা আমি মনে করি সীমাহীন ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতা সরকারও বলুক যে যা ঘটেছে ঘটেছে, আর আমরা এটা ঘটতে দেব না, এবং সমস্ত রহস্য উদ্ঘাটন করব এবং অপরাধীদের অবশ্যই আমরা চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। জনাব মফিজুল হক, দেশের বর্তমান পরিস্থিতির জন্য আপনি যেরকম বললেন যে রাজনীতিবিদদের দায়িত্বহীন অবস্থানের পাশাপাশি বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, নাগরিক সমাজ, সুশীল সমাজের নিষ্পৃহতা এবং সুবিধাবাদী অবস্থান নেওয়ার প্রবণতাকে দায়ী করেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এই বিষয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা তো উনার এই মন্তব্য বিষয়ে? আমি মনে করি যে দেখুন, আমরা দায়ী কিন্তু অনেকভাবে করতে পারি। আমি প্রকাশনার মধ্যে আছি, আমি যদি একটা কথা বলি যে এই যে বাংলা প্রকাশনায় কিন্তু একটা পরিবর্তন এই তরুণরা ঘটিয়ে গেছে গত এক দশক ধরে, এবং এই পরিবর্তনটা যে শক্তি অর্জন করেছে সেটার কিন্তু প্রতিফলন যে তাদের উপর যে আঘাতটা এসছে, এই আঘাতটা কিন্তু ওই জন্য এসছে যে তারা পাণ্ডুলিপির শক্তিময়তা প্রকাশ করেছে, যেই শক্তিময়তা জঙ্গিবাদকে নস্যাৎ করে বা চ্যালেঞ্জ করে। কিন্তু আপনি দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়াতে যদি দেখেন 21-এর বইমেলার যে এত আলোচনা, সব আলোচনা কিন্তু ওই ফিকশন এবং পাল্প ফিকশন এবং এর উপরে সীমাবদ্ধ থাকে। তো এই ঘটনাটা যারা ঘটালো দীর্ঘকাল ধরে, যদি জাগৃতির আপনি বইয়ের তালিকাও দেখেন যে মননশীলতা কি বিস্তার তারা ঘটিয়েছে, সেগুলো কি আলোচনায় আসে? ফলে ব্যর্থতা আমাদের সমাজের অনেক রকম আছে, কিন্তু আমি মনে করি যে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা এবং অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক যে মূল কথাটা বলেছেন যে সমস্যাটাকে আরো বড় বিস্তৃতির মধ্যে দেখা, এটা সংস্কৃতির সমস্যা, এটা দর্শনগত সমস্যা, মননগত সমস্যা, এবং সেইখানে মোকাবিলার যে বন্ধন এবং মোকাবিলার যে শক্তি সেটা যেন আমরা এখান থেকে তৈরি করতে পারি। ওনার বক্তব্য থেকে আমি সেই জায়গাটাই আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। জনাব মফিজুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।